হামজা চৌধুরী কাবরেরা দুজনেই বলেছেন তারা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরাও তো এক্স্যাক্টলি, আমরাও পৃথিবীর সুখী মানুষ, এই ব্যাপারে সন্দেহ থাকার তেমন বিশেষ কোনো কারণ হওয়া উচিত না। 22 বছর একটা প্রজন্ম, জেইনজিরা সম্ভবত 2003 সালে মতিউর মুন্না সেই গোল্ডেন গোল অনেকেই দেখে নাই, যারা কিনা হামজা চৌধুরীকে নতুন করে দেখছে। ওই 2003 সালের এই এক স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে আপনার সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর মুন্না সেই গোল্ডেন গোলের পরে আমরা ইন্ডিয়াকে আর কখনো হারাই নাই ফুটবলে। তারপরে সম্ভবত 10 বার দেখা হয়েছে এই 22 বছরে, 6টা ম্যাচ ড্র হয়েছে আর 4টা ম্যাচ ইন্ডিয়া জিতেছে, যদি আমি ভুল না করে থাকি পরিসংখ্যানের জায়গা থেকে। তো যেই ম্যাচগুলো আসলে ইন্ডিয়া বেসিক্যালি জিতেছে সেগুলাতে তারা আমাদেরকে ডমিনেট করেছে। এই যে 22 বছর লম্বা গ্যাপ, যেখানে আমরা সাউথ এশিয়ান ফুটবলে ধীরে ধীরে শুধু পিছিয়েছি, যে দলগুলো র্যাঙ্কিংয়ে আমাদের পেছনে ছিল, শক্তিতে আমাদের সাথে পেরে উঠতো না, নেপাল, মালদ্বীপস, তারা কিন্তু বেশ শক্তিশালী দল হয়ে উঠেছে এই সময়টাতে। আমাদের ফুটবল আসলে তখন চলছিল উল্টো রথে, মানে একদম অদ্ভুত এক ঘোড়ার পিঠে চড়ে পেছনের দিকে যাচ্ছিল। সেই ফুটবলটা নবজাগরণ, যেটাকে আমরা বলি পুনর্জন্ম বা রেসিরেকশন হয়েছে। এই পুনর্জন্ম বা পুনরুত্থানটা না একটা অন্যরকম আবহ তৈরি করেছে বাংলাদেশ ফুটবলে। গতকালকে মাঠে যাওয়ার আগে এই আত্মবিশ্বাস আমার মধ্যে ছিল যে শিলংয়ে আমরা যেই ম্যাচটা গোল-নীল ড্র করেছিলাম, মেবি সেই ম্যাচটা আমাদের 4-0 গোলে জেতা উচিত ছিল। এই টেবিলে বসে, কারণ আপনার সাথেই আমি এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা করেছি, যখনই এই ম্যাচের কথা উঠেছে, মানে শিলং ম্যাচের কথা, তখনই বারবার বলছিলাম যে কেন 4-0 গোলে জিততে পারলাম না। আচ্ছা 4-0 গোলে জয় বড় কথা না, 1-0 গোলেও তো জিততে পারতাম, ওপেন নেটও তো আমরা মিস করেছিলাম। সেই জায়গা থেকে ওই আত্মবিশ্বাস ছিল। হংকং এর বিপক্ষে হংকং এর মাঠে গিয়ে বাংলাদেশ যেই ম্যাচ ড্র করে এসছে, তারপরে না ওই আত্মবিশ্বাসের আর কখনো ঘাটতি হয় না যে ইন্ডিয়াকে আমরা হারাতে পারবো না। অনেক আলোচনা হয় কি ওই যে জুজুর ভয়, আপনার টপ লাইন আপনি যখন পড়ছিলেন জুজুর ভয় শব্দটা আপনি বলেছেন, যে শেষ দিকে গোল খেয়ে যাওয়ার ঘোড়া রোগটা এই ম্যাচে অন্ততপক্ষে আমরা দেখলাম না। একটা কথা একদম নিশ্চিতভাবে সলিড প্লেন একটা শব্দ বলতে চাই, যে আমাদের একজন হামজা চৌধুরী ছিলেন বলেই, না হলে না এত কিছু হতো না। বাংলাদেশ ফুটবলের নবজাগরণ যেমন হতো না, আবার মাঠের পারফরমেন্সে বাংলাদেশ যে ডমিনেট করছে সেই ডমিনেটিং ক্যারেক্টারও আমরা দেখতাম না। এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা বড় দিন এই কারণে বলবো যে বাংলাদেশ ফুটবলের যতখানি জনপ্রিয়তার একটা প্যারামিটার তৈরি হয়েছিল, সেটা দিনে দিনে আরো উপরের দিকে যাওয়া শুরু করবে। এবং এই যে জনপ্রিয়তার মানে কি বলে উন্নয়নের মহাসড়ক, না তো জনপ্রিয়তার যে মহাসড়কে বাংলাদেশ দল উঠে দাঁড়িয়েছে, সেই মহাসড়ক দিনে দিনে আরো মানে এক্সপ্রেস হাইওয়ে হয়ে যাবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আর মাঠে বাংলাদেশের ফুটবলারদের গতকালের ম্যাচে যে রেজিলিয়েন্স আমরা দেখেছি, স্পেশালি হামজা যেভাবে আপনার একদম ইন্ট্রোতেই আপনি বলে দিয়েছেন যে তিনি গোলকিপার হয়ে গেলেন, আলোচনাটা এরকমই ছিল, লাস্ট ম্যান অফ দ্য ডিফেন্স, গোলকিপারের হওয়ার কথা। সেখানে হামজা যেভাবে গোল বাঁচিয়েছেন, মোস্ট অফ দ্য টাইম আমি তাকে এই আলোচনা আগেও আমরা করেছি যে হামজা চৌধুরী আসলে কোন পজিশনে খেলেন। উনি তো ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি মিডফিল্ড এবং আপনার ব্যাকলাইনের সাথে যে পিভটাল রোল থাকে সেই রোলটা প্লে করা। কিন্তু মোস্ট অফ দ্য টাইম হামজাকে আমরা দেখলাম যে হামজা কখনো সেন্টার ব্যাক, কখনো ডিফেন্সের লাস্ট ম্যান, কখনো অ্যাটাকে, যেখানে যেই দিকে বল হামজা সেখানে দলটাকে কি চমৎকারভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। আনবিলিভেবল পারফরমেন্স। এবং এরকম পারফরমেন্সের পরে যখন আপনি আপনার দলের অন্য সবার সাথে, ধরেন আপনি একটা টিমে কাজ করেন, টিমে আপনি সবচেয়ে বেশি ট্যালেন্টেড, বাকিরা আপনার ট্যালেন্টের তুলনায় আপনার ধারে কাছেও ঘেসে না, তখন হয় কি এক ধরনের নিজের মধ্যে এক ধরনের একটা কি বলে এটা ডিফারেন্ট ভাব চলে আসে যে আরে আমিই তো। হামজার ভিতরে না, তার বডি ল্যাঙ্গুয়েজে না এই বিষয়টা নাই, এত বিনয়ে তার মধ্যে। আপনি লিওনেল মেসির উদাহরণ দিয়ে তার বা পায়ের জাদুর কথা বলেছিলেন না, লিওনেল মেসির মধ্যে না সেই বিনয়টা আছে, হামজার মধ্যেও সেটাই আছে। উনি যে বিনয়ের সাথে গোটা দলের সাথে মিশে যান, ওনার যে বিনয় এবং যেভাবে দলটাকে তিনি চালিয়েছেন একটা ইঞ্জিনের মতন করে, একদম গোটা দলটাকে রান করেছেন, এটা আনবিলিভেবল। বাংলাদেশের ফুটবলে এই চিত্র জীবদ্দশায় দেখতে পাবো বা এই ক্যারিয়ারে দেখতে পাবো এটা ভাবি নাই, কেমন জানি ঘটে গেছে।